আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা ফিজিক্স ১ম পত্রের আ ৩য় অধ্যায় শুরু করব। সেটার নাম হচ্ছে গতিবিদ্যা। তো গতিবিদ্যাটা তোমাদের যারা ২৬ ব্যাচ এইচএসসি নতুন কলেজে উঠছো, তাদের জন্য আ নতুন না, তোমরা 9-10 এই চ্যাপ্টারটা পড়ছো কিছু। সেটা ছিল শুধুমাত্র একমাত্রিক গতি নিয়ে। তো আমাদের এই এইচএসসি লেভেলে গতিবিদ্যা চ্যাপ্টারে একমাত্রিক গতির সাথে দ্বিমাত্রিক গতি এবং সাথে ঘূর্ণন গতিরও আলোচনা থাকবে। তো আজকের লেকচারে আমরা ট্রাই করব যে একমাত্রিক গতির কিছু অংশ নিয়ে আলোচনা করার জন্য। তো গতিবিদ্যা চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদেরকে একটা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে যে ধরো একটা বস্তু, সেটা হতে পারে যেকোনো অবজেক্ট, মনে করো এখানে একটা অবজেক্ট A আছে। একটা প্লেনের মধ্যে মনে করো আছে এরকম। এখন এই অবজেক্টকে ৩ জন লোক, ধরো এই ১ নম্বর লোক হচ্ছে তার থেকে সাপোজ ৫ মিটার দূরে, ২ নম্বর লোক মনে করো তার থেকে ৩.৫ মিটার দূরে আছে। আর ৩ নম্বর লোকটা মনে করো সাপোজ সে কত দিব? একটা অ্যামাউন্ট ধরো, সেটা হচ্ছে 2.7 মিটার দূরে আছে। এখন প্রত্যেক ব্যক্তি যখন ডিফাইন করবে যে এ বস্তুটার অবস্থানটা আসলে কোন দিকে, ১ নম্বর লোক সে বলবে তার থেকে বস্তুটা ৫ মিটার পূর্ব দিক বা পশ্চিম দিক, এরকম একটা দিক বলবে। ২ নম্বর লোকটা সেও বলবে যে এ নম্বর বস্তুটা তার থেকে ৩.৫ মিটার উত্তর দিকে বা দক্ষিণ দিকে। আবার ৩ নম্বর যে লোকটা, তিনিও বলবে যে আমা এই এই বস্তুটা তার থেকে 2.7 মিটার তোমার উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম, এরকম একটা ডিরেকশন তাকে দিবে। এখন একটা বস্তুর অবস্থান কিন্তু ফিক্সড না। এখানে আমরা দেখতেছি। তার মানে এখানে ডিপেন্ড করা হচ্ছে ওই বস্তুটাকে কে দেখতেছে, তার অবজারভারটা কে, এবং কোন আ আমরা বলি এটাকে প্রসঙ্গ কাঠামো। যে একটা বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য আমাদেরকে আরেকটা বস্তুর অবস্থানকে এখানে তোমার ফিক্সড ধরে নিতে হয়। যেমন এখানে ১ নম্বর লোকটা ১ নম্বর লোকটা যেই কাঠামোতে আছে, আমরা বলি এটাকে কাঠামো। যে যেই কাঠামোতে আছে সেই কাঠামোর সাপেক্ষে সে বলতেছে যে এ বস্তুটা তার থেকে ৫ মিটার দূরে পূর্ব দিকে বা পশ্চিম দিকে, এরকম একটা দিক বলবে। তাহলে ১ নম্বর লোকটা যেই কাঠামোতে আছে, ২ নম্বর লোক তো আসলে সেই কাঠামোতে নাই। তো সে তো তার ডিরেকশনটা ওইভাবে মাপতে পারবে না। তো এখানেই আসলে প্রসঙ্গ কাঠামোর আলোচনাটা চলে আসে। তাহলে প্রসঙ্গ কাঠামো হচ্ছে এমন একটা সিস্টেম, বলবো আমরা এটাকে। আমি এখানে এক্সাক্ট বইয়ের সংজ্ঞাটা দিতেছি না। তোমরা বই থেকে এটা দেখবা যে কোন একটা বস্তুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করার জন্য আমরা ওই বস্তুটাকে একটা সিস্টেমের মধ্যে অ্যাটাচড হিসেবে ধরে নেই। তো প্রসঙ্গ কাঠামো হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমের মধ্যে ধরো যে এই এ বস্তুটা অ্যাটাচড আছে। ওকে? তাহলে এখন অ্যাটাচড আছে মানে কি, সে তার একটা কোঅর্ডিনেট সিস্টেম বা স্থানাঙ্ক জ্যামিতি আছে, আমরা বলতে পারি যে এটা যদি তুমি দ্বিমাত্রিক বা দ্বিমাত্রিক চিন্তা করো, তাহলে তার এরকম এক্স ওয়াই এর মান থাকবে। সে যদি তাকে যদি তুমি ত্রিমাত্রিক চিন্তা করো, তাহলে এক্স ওয়াই এর সাথে জেড এর মানটাও কিন্তু থাকবে। তাহলে এই যে এ বস্তুটা একটা সিস্টেমের মধ্যে আছে অ্যাটাচড অবস্থায়, তার ৩টা স্থানাঙ্ক মান আছে, এবং এই বস্তুটাকে আমার যেই অবজারভার আছে বা যে দেখতেছে, সে আসলে যেই জায়গা থেকে দেখতেছে বা ওই লোকের অবস্থানটা যেখানে আছে, আমরা সেই লোকের অবস্থানকে বলবো হচ্ছে তার সাপেক্ষে প্রসঙ্গ কাঠামো। ওকে, আমি একটু এখানে এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করলাম যে ১ নম্বর লোকের কাঠামো থেকে এর অবস্থানটা হচ্ছে ভিন্ন। ২ নম্বর লোকের কাঠামো থেকে আবার এর অবস্থানটা ভিন্ন হবে। সিমিলার ওয়েতে ৩ নম্বর লোকের যে কাঠামো, সেখান থেকেও এ বস্তুর অবস্থানটা ভিন্ন হবে। দ্যাট মিনস এখানে কি প্রত্যেকের নিজ কাঠামো আছে। প্রত্যেকে তার নিজ কাঠামোতে অবস্থান করতেছে। তো এখানে যার কাঠামোর সাপেক্ষে মাপা দূরত্বটা কিন্তু সঠিকই হবে। এখানে এমন না যে
একজন ভুল বা একজন সঠিক এরকম না, তিনজনই সঠিক, যার যার কাঠামোতে সবাই এখানে সঠিক। তাহলে এখানে এ বস্তুটার অবস্থান নির্ণয় করার জন্য, সঠিকভাবে নির্ণয় করার জন্য আমাদের কিন্তু তাদের দূরত্বের সাথে কিন্তু দিকেরও প্রয়োজন হইতেছে এখানে। তোমরা এখানে লক্ষ্য করলে দেখবা যে প্রত্যেকে কিন্তু যদি দিক না বলে তাহলে কিন্তু এখানে একটা মুশকিল। যে 1 নম্বর বস্তু বললো 5 মিটার দূরে, 5 মিটার দূরে আসলে কোন দিকে, সেটা উত্তর না দক্ষিণ না পশ্চিম না উত্তর পূর্ব, এরকম একটা দিক বলা থাকতে হবে। এটা রেফারেন্স ফ্রেম বলে আমরা এটাকে, প্রসঙ্গ কাঠামো। তো এই 1 নম্বর লোকের সাপেক্ষে 1 নম্বর লোকটা মনে করে এই কাঠামোতে আছে, এটা মনে করে এক্স অক্ষের দিক, এটা হচ্ছে ওয়াই অক্ষের দিক, এটা হচ্ছে জেড অক্ষের দিক। তো এখন এই 1 নম্বর লোকের সাপেক্ষে এই বস্তুর অবস্থান নির্ণয় তুমি ইজিলি করতে পারবা। সে কত দূরত্বে আছে, কোন দিকে আছে। তোমরা যারা ভেক্টর চ্যাপ্টার পড়ছো তারা ভালো করে বুঝতে পারবা যে এরকম একটা বস্তুর অবস্থান আমরা কিভাবে বের করতে পারি। তো এখানে আহ সিমিলার হইতে দ্বিতীয় এবং তৃতীয় লোকটার সাপেক্ষে দূরত্বটা এখানে বের করা যাবে। এখন দেখতে হবে যে এখানে এ বস্তুটা, এ বস্তুটার অবস্থা কিরকম। সে কি স্থির আছে নাকি সে গতিশীল আছে। এই যে বস্তুটার অবস্থা, সে স্থির হবে নাকি সে গতিশীল হবে, এইটাও কিন্তু নির্ভর করে আমাদের এই প্রসঙ্গ কাঠামোর উপরে। এখন প্রসঙ্গ কাঠামো যদি প্রকৃতপক্ষে স্থির হয়ে থাকে তাহলে তার সাপেক্ষে তুমি যেইটাই মাপো না কেন সেইটাই তার অরিজিনাল অবস্থা হবে আর কি। যেমন এখানে যদি প্রসঙ্গ কাঠামো এক, যে লোকটা মানে যে 1 নম্বর যে লোকটা যে প্রসঙ্গ কাঠামোতে আসছে, সে যদি প্রকৃতপক্ষে স্থির হয় তাহলে সে ওই স্থির কাঠামোতে বসে এর অবস্থা যেটাই দেখবে, হোক সেটা স্থির বা গতিশীল, তাহলে এর অবস্থাটা অরিজিনালি সেটাই হবে। আমি একটু সহজ এক্সাম্পল এখানে দিই। ধরো এখানে একটা রেল লাইন গেছে, আমাদের রেল লাইনের এক্সাম্পল দিই, ভালো বুঝতে পারি আমরা। বা একটা গাড়ি চিন্তা করো, তাহলে এই গাড়িটা রোড দিয়ে যাইতেছে সামনের দিকে, এখানে একটা লোক দাঁড়ানো আছে রাস্তায় এবং তার পাশে মনে করো একটা গাছ আছে এরকম। এখন এই লোকটা তো এখানে স্থির অবস্থায় আছে, তার মানে এই লোকের প্রসঙ্গ কাঠামোটা স্থির। তাহলে সে দেখতেছে গাড়িটা গতিশীল, তার মানে তার প্রসঙ্গ কাঠামোতে, ওই যে বাইরে যে লোকটা আছে তার প্রসঙ্গ কাঠামোতে গাড়িটা হচ্ছে গতিশীল। কিন্তু এই গাছটা আবার স্থির এই লোকের সাপেক্ষে। একটু উল্টা রকম, মানে উল্টা ভাবে চিন্তা করলে দেখবা যে বাসের ভিতরে যে লোক গুলা থাকবে সেই লোকগুলার সাপেক্ষে কিন্তু বাসটা স্থির। কেন? কারণ এই বাসের ভিতরে যে লোকটা আছে তার প্রসঙ্গ কাঠামো এবং বাসের প্রসঙ্গ কাঠামো হচ্ছে সেম। তো বাসটা গতিশীল আছে বিধায় এই বাসের ভিতরে যে লোকটা, সেও নিজেকে গতিশীল দেখবে না, বরং সে নিজেকে স্থির দেখবে, বাইরের কেউ তাকে গতিশীল দেখবে। তাহলে যেহেতু দুজনের প্রসঙ্গ কাঠামো সেম হয়ে গেছে, এই জন্য সে নিজেকে নিজে স্থির ভাববে, বাইরে সবকিছুকে সে বিপরীত দিকে গতিশীল হতে দেখবে। তো সেই রকম মানে সেই অনুযায়ী আমরা এখানে বলতে পারি যে এখানে প্রসঙ্গ কাঠামোটা নিজে স্থির না, মানে সে নিজেকে স্থির ভাবতেছে বাট সে কিন্তু অরিজিনালি স্থির না। তাহলে তার প্রসঙ্গ কাঠামো যেহেতু এখানে গতিশীল, সে যে অবস্থাগুলা মাপবে বা সে অন্যান্য যে বস্তুগুলো আছে তাদের গতিশীল মানে গতিশীলতা যে মেজারমেন্ট করবে, সেটা আসলে তার অরিজিনাল গতিশীলতা হবে না, যেটা স্থির প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে হয়েছিল। তো সামারাইজটা হচ্ছে এইটা, যে কোনো প্রসঙ্গ কাঠামো যদি প্রকৃতপক্ষে স্থির হয় সে অরিজিনাল স্থির এবং গতিশীল বস্তু মেজার করতে পারবে। কিন্তু কোনো কাঠামো যদি প্রকৃতপক্ষে স্থির না হয়, যেমনটা এই যে বাসের ভিতরে লোকটা, সে কিন্তু প্রকৃতপক্ষে স্থির না, সে নিজে মনে করতেছে স্থির। তো সে যে অবস্থাটা মাপবে সেটা আমরা বলবো তার সাপেক্ষে। দ্যাট মিনস এই লোকটা, বাসের ভিতরের লোকটা, সে এই গাছটাকে গতিশীল দেখবে বিপরীত দিকে, এই মানুষটাকে গতিশীল দেখবে বিপরীত দিকে। সো তার যে মেজারমেন্টটা সেটা হবে হচ্ছে তার নিজের সাপেক্ষে, তার
যে প্রসঙ্গ কাঠামো সেই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। তাহলে আমরা সেই স্থির এবং গতিশীল অবস্থাকে বলবো হচ্ছে আপেক্ষিক গতিশীলতা বা আপেক্ষিকতা বা রিলেটিভিটি। আমরা বলবো যে একজনের রিলেটিভের আরেকজনের গতিশীল অবস্থা বা স্থির অবস্থা। তাহলে সেই অনুযায়ী বা সেই আহ এইভাবে চিন্তা করলে কিন্তু আমাদের এই মহাবিশ্বের কোনো কিছুই কিন্তু আসলে ওই রকম প্রকৃতপক্ষে স্থির না। এই লোকটাকে আমরা যেরকম শুরুতে বলছিলাম যে প্রকৃতপক্ষে স্থির চিন্তা করলে কিন্তু দেখা যাবে যে আমরা নিজেদেরকে স্থির মনে করলেও মানে আমাদের পৃথিবীর বাইরে চাঁদে যদি কোনো লোক থাকতো সে আমাদেরকে দেখতো গতিশীল। দ্যাট মিনস তার সাপেক্ষে আমরা আবার গতিশীল হয়ে যেতাম, যেটা এখন এই লোকের কাছে এই বাসের ভিতরে লোকটা গতিশীল মনে হইতেছে, বাসের ভিতরে লোকটা নিজেকে স্থির মনে করতেছে। বাট আমরাও তো সেরকম পৃথিবীর মধ্যে নিজেদেরকে স্থির মনে করতেছি। তো আমাদের ভাবনাটাও কিন্তু আসলে রিলেটিভ, আমাদের সাপেক্ষে বা আমাদের প্রসঙ্গ কাঠানোর সাপেক্ষে। তো এই জন্য বলা হয় এই মহাবিশ্বের কোনো গতি বা কোনো স্থিতি এরা হচ্ছে প্রকৃত স্থির না বা প্রকৃত গতিশীল না। ঠিক আছে, এটাকে আমরা বলি পরম গতি। ওকে, যদি প্রসঙ্গ কাঠামোটা প্রকৃতপক্ষে স্থির হয় তাহলে সেই স্থির প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তুর স্থিতিশীলতা বা কোনো বস্তুর গতিশীলতা মেজারমেন্টটাকে আমরা বলবো হচ্ছে পরম স্থিতিশীলতা। আমি টার্মটা লিখে দিচ্ছি এখানে, পরম স্থিতিশীলতা বা পরম গতিশীলতা। আর যদি আপেক্ষিক কোনো প্রসঙ্গ কাঠামো হয়, যেমন এই যে এই বাসের ভিতরে যে লোকটা আছে সে নিজেকে নিজে স্থির মনে করতেছে বাট সে প্রকৃতপক্ষে স্থির না, এরকম প্রসঙ্গ কাঠামো থেকে যদি কোনো বস্তুর অবস্থা নির্ণয় করা হয় সে স্থিতিশীল নাকি গতিশীল, তাহলে সেই অবস্থাকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিকতা বা আপেক্ষিক স্থিতিশীলতা বা আপেক্ষিক গতিশীলতা। তো এই মহাবিশ্বের কোনো কিছুই যেহেতু স্থির না, পৃথিবী যেহেতু প্রতিনিয়ত ঘুরতেছে, তো পৃথিবীর গতিটাকে আমরা এখানে বলবো যে আপেক্ষিক গতি, কারণ সবাই ঘুরতেছে মহাবিশ্বে, সব গ্রহ উপগ্রহ। তো কোনো না কোনো ভাবে চিন্তা করলে কিন্তু কোনো কিছুই বা কোনো প্রসঙ্গ কাঠামোই বা কোনো ফ্রেম অফ রেফারেন্স আমরা বলি এটাকে, যারা ইংলিশ ভার্সনে আছে, তো এই রেফারেন্স ফ্রেম কিন্তু কোনোটাই স্থির না, সবাই কিন্তু কোনো না কোনো ভাবে গতিশীল আছে। তো এই মহাবিশ্বে কোনো কিছুই পরম না, সবই হচ্ছে আমাদের আপেক্ষিক বা রিলেটিভ। আমরা এটাকে বলবো হচ্ছে আপেক্ষিক বা রিলেটিভ বলবো এটাকে। আপেক্ষিক স্থিতিশীলতা, আপেক্ষিক গতিশীলতা, এটা হচ্ছে আমাদের এই মহাবিশ্বের মধ্যে। তো এটা ছিল জাস্ট একটা ধারণা আমাদের এই গতিবিদ্যা চ্যাপ্টারে। আমরা এরকম অহরহ জিনিস আমাদের চারিপাশে দেখতে পাই। ঠিক আছে, আমরা যখন বিশেষ করে বাসে যখন ভ্রমণ করি এই জিনিস সবচেয়ে বেশি আমরা ফিল করি। যেমন বাসের মধ্যে আমি আর আমার বন্ধু যখন মুখোমুখি বসে থাকি তখন সে আমার সাপেক্ষে স্থির, বাট বাইরের যে লোকটা দাঁড়ানো আছে তার সাপেক্ষে আমার বন্ধু কিন্তু আবার গতিশীল। সো আমার বন্ধু তার প্রসঙ্গ কাঠামো থেকে ঠিক যে না, আমার বন্ধু, আমার যে বন্ধুরা বাসে আছে সে গতিশীল। আবার আমি আমার প্রসঙ্গ কাঠামো থেকেও ঠিক যে বাসে আমার যে বন্ধুরা আছে সে স্থির। তাই means আমরা দুজনে কিন্তু একই প্রসঙ্গ কাঠামোর মধ্যে ছিলাম বিধায় কিন্তু আমাদের মধ্যে এই আপেক্ষিকতা বিষয়টা ছিল না। আমরা দুজনে একই প্রসঙ্গ কাঠামোতে বিধায় আমরা দুজনে দুজনের সাপেক্ষে স্থির, বাট বাইরে যে বসে আছে তার সাপেক্ষে কিন্তু আমরা আবার গতিশীল। আমি এখানে বাসের কথাটা বলতেছি যে বাসের মধ্যে আমরা দুজন থাকলে বাইরে কেউ আমাদেরকে দেখলে আমাদেরকে গতিশীল ভাববে, আমরা আমাদের নিজেদেরকে স্থিতিশীল ভাববো। তো এটা হচ্ছে আমাদের আপেক্ষিকতা বা আপেক্ষিক গতিশীলতা, আপেক্ষিক স্থিতিশীলতা, যেটাই বলো না কেন। তো মহাবিশ্বের কোনো কিছুই পরম না, কোনো স্থিতিশীলতাই পরম স্থিতিশীলতা না, কোনো গতিশীলতাই পরম গতিশীলতা না। এখানে আমাদের সবকিছুই হচ্ছে আপেক্ষিক বা আপেক্ষিক গতিশীলতা, এরকম। তো এই চ্যাপ্টারে আমাদের আমরা এই একমাত্রিক গতি বা মোশন ইন ওয়ান ডাইমেনশনাল এটা পড়ার সাথে সাথে মোশন ইন টু ডাইমেনশনাল পড়বো, যেটা একেবারে নিউ তোমাদের জন্য। এবং সাথে ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশনটা পড়বো, এটাও একেবারে নিউ। সো এই ওয়ান ডাইমেনশনাল মোশন যেটা সেটা তোমরা 9-10 এ পড়ে আসছো। জাস্ট এখানে একটু রিভাইজ দিব আমরা এবং এবং কিছু এক্সট্রা জিনিসপাতি এখানে দেখার ট্রাই করবে। তো আমরা একটু সামনে আগাই এটার। তোমরা দেখতে পেয়েছো এখানে আমাদের যে পরবর্তী টপিক সেটা হচ্ছে দূরত্ব এবং সরণ। তো দূরত্ব এবং এই জিনিসটা অনেকের মনের মধ্যে প্যাচ লাগে, যেটা 9-10 এ অনেকের লাগবে এখন, অথবা অনেকে এটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে তোমরা যে কোনটা দূরত্ব কোনটা সরণ।
তো দূরত্বটা হচ্ছে যে আমি একটা জায়গা থেকে যাত্রা শুরু করবো, সাপোজ আমি এ থেকে যাত্রা শুরু করে বি তে আসবো। এখন আমার কাছে থাউজেন্ডস অফ অপশনস এখানে কিন্তু বিদ্যমান, যে আমি এ থেকে বি তে আসতে পারি যে কোনো উপায়ে। মানে আমার কাছে ইনফিনিটি সংখ্যক উপায় কিন্তু এখানে বিদ্যমান। আমি যেইভাবে আসি না কেন, আমার ওই আসার যেই রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে আমাদের এখানে দূরত্ব হিসেবে কাউন্ট হবে। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল পাথ, যেটা হচ্ছে কোনো একটা অবজেক্ট বলো, কোনো একটা পার্সন বলো বা ব্যক্তি বলো, সে কভার করবে এ থেকে বি তে যাওয়ার জন্য। এবং একটা নির্দিষ্ট সময়, অবশ্যই যেমন এ থেকে বি তে যাওয়ার জন্য কি নির্দিষ্ট পরিমাণ টাইম কিন্তু তার লাগবে। তাহলে এই টাইমের মধ্যে সে যে কোনো পাথে আসতে পারে, সেটাই তার দূরত্ব হিসেবে কাউন্ট হবে। তো এটা আমরা বলতেছি ডিস্টেন্স, ইট ইজ দ্য অ্যাকচুয়াল পাথ কভার্ড বাই অ্যান অবজেক্ট অর এ পার্সন ইন এ গিভেন ইন্টারভাল টাইম, যে কোনো একটা টাইমের মধ্যে সেটা হতে পারে। তো এটা হচ্ছে আমাদের ডিস্টেন্স বা দূরত্ব। এবং সরণটা তাহলে কি? সরণটা হচ্ছে যে আমার এ এবং বি, আমি জানি এটা আমার আদি অবস্থান এবং এটা আমার শেষ অবস্থান। তো সরণটা হচ্ছে বা ডিসপ্লেসমেন্টটা হচ্ছে যে শেষ অবস্থান থেকে আমাদের আদি অবস্থানের মধ্যকার যে শর্টেস্ট ডিস্টেন্স। তো এটা একটু বাচ্চারা খেয়াল রাখবে, যে এখানে হচ্ছে আমাদের শর্টেস্ট যে ডিস্টেন্সটা, সেটা আমাদের এখানে মেজার করতে হবে। দ্যাট মিনস ফাইনাল আমার যেই পজিশন, সেখান থেকে আমার যে ইনিশিয়াল পজিশন, এদের মধ্যকার যে পার্থক্যটা, সেটা আমাকে কাউন্ট করতে হবে। তাহলে বি এর যে অবস্থানটা আমরা এখানে পাবো, বি অবশ্যই কোনো না কোনো রেফারেন্স ফ্রেম ফ্রেম থেকে মাপা হবে বা কোনো না কোনো প্রসঙ্গ কাঠামো থেকে মাপা হবে যে বি এর অবস্থানটা কোন জায়গায়। আমরা লাস্ট স্লাইডে কিন্তু দেখলাম যে কোনো একটা অবজেক্টের অবস্থান আমরা কিভাবে বের করতে পারি। তার ডাইরেকশন তো মাস্ট লাগবে, এবং তাদের কিন্তু ম্যাগনিটিউড বা মানটাও কিন্তু লাগবে। তো এখানে বি বা শেষ অবস্থান যেটা আছে, সেটা যদি আমার জানা থাকে, আদি অবস্থান যদি আমার জানা থাকে মান এবং দিক সহকারে, তাহলে কিন্তু আমরা শেষ অবস্থান থেকে আদি অবস্থানটা বিয়োগ করলে কিন্তু আমাদের তাদের মধ্যকার যে শর্টেস্ট ডিস্টেন্সটা, সেটা কিন্তু চলে আসবে। ডেফিনেশনটা হচ্ছে এরকম যে ডিসপ্লেসমেন্ট ইজ দ্য চেঞ্জ ইন পজিশন ভেক্টর, দ্যাট মিনস এ ভেক্টর জয়নিং ইনিশিয়াল টু ফাইনাল পজিশন। যারা ইংলিশ ভাষণ আছে তারা এখানে ভালো করে রিলেট করতে পারবা, যে এ অবস্থান থেকে বি অবস্থানে যে শর্টেস্ট ডিস্টেন্সটা আমরা মাপতে চাইতেছি, গিভেন ইন্টারভাল টাইমে, একটা নির্দিষ্ট সময়, সেটাই হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট আসবে। একটা এক্সাম্পল আমি এখানে দিতে চাই। সাপোজ আমি এ থেকে সি তে যাব, এ থেকে আমি সি তে যাব, মাঝখানে একটা পথ বি দিয়ে দিলাম, তাহলে এ থেকে বি যাব, বি থেকে সি যাব। তাহলে আমার লক্ষ্য হচ্ছে আমি এ থেকে সি তে যাব, আর রাস্তাটা হচ্ছে এ, এ বি সি, এইভাবে এ থেকে বি তে, দেন বি থেকে সি তে। তাহলে এই হচ্ছে আমার রাস্তা, আমার লক্ষ্য হচ্ছে সি তে যাওয়া এ থেকে। তাহলে এখানে আমাদের দূরত্বটা হবে কি? যে দূরত্বটা আমি লিখতে চাইতেছি, সেই দূরত্ব বা এখানে ডিস্টেন্সটা আমরা এখানে বলি, সেই ডিস্টেন্স কভার্ড হবে হচ্ছে এ বি এর দূরত্বটা, এ বি এর লেন্থ প্লাস হচ্ছে বিসি এর লেন্থ। এটা হচ্ছে আমাদের ডিস্টেন্সটা আসবে। তো আমাদের দূরত্বের সংজ্ঞাটা কিন্তু এইভাবে ছিল যে অ্যাকচুয়াল ডিস্টেন্স কভার্ড বাই অ্যান অবজেক্ট অর এনি পার্সন হতে পারে সেটা। তাহলে এবি প্লাস হচ্ছে বিসি, এই দুইটা কানেক্ট করলে কিন্তু আমি তার দূরত্বটা পেয়ে যাব। তো এখান থেকে দেখতেছো যে দূরত্ব, এটা আসলে জাস্ট মান বা ম্যাগনিটিউড নিয়ে আমরা কাজ করতেছি। এবি এর জাস্ট লেন্থটা হইলে হইলো, বিসি এর জাস্ট লেন্থটা হইলে হলো। অর্থাৎ যে অ্যাকচুয়াল লেন্থটা আছে ওই পাথের, যে পাথ বরাবর আমার অবজেক্টটা গেছে, সেই লেন্থের ম্যাগনিটিউড বা মানটা হইলে কিন্তু আমি আসলে দূরত্বটাকে মেজার করতে পারতেছি। সো এখানে কোনো ডিরেকশনের প্রয়োজন হইতেছে না, বিধায় আমরা এটাকে বলতে পারি হচ্ছে দূরত্ব ইজ এন স্কেলার কোয়ান্টিটি, বা এটা একটা স্কেলার রাশি। তাহলে দূরত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। এর একক নিশ্চয়ই বুঝতে পারতেছি, এটা মিটারই হবে, এসআই ইউনিট, বা সংক্ষেপে আমরা এম দ্বারা প্রকাশ করতে পারি। এবং এর ডাইমেনশনটা আসলে কি হবে? M0, L1, T1। আমরা ডাইমেনশন ফার্স্ট চ্যাপ্টারে তোমরা দেখছো অথবা, যে ম্যাস, লেন্থ এবং টাইম, এই তিনটা ডাইমেনশন আমরা হচ্ছে এখানে প্রকাশ করি। অবশ্যই এখানে থার্ড ব্র্যাকেটটা দিবা, যেহেতু ডিস্টেন্স যেটা M0, L1, T0, যদি এটা লেন্থ
কে আমরা ডিনোট করতেছি, এই জন্য আমরা L1 দিলাম, বাকিগুলো ডাইমেনশন কিন্তু এখানে নাই। তো সিমিলারলি আমরা যদি এই সেম ফিগারে বলে ডিসপ্লেসমেন্টটা কত, তাহলে দেখো শেষ অবস্থান বা ফাইনাল পজিশনটা কি তার সি তে, তাহলে সি এর যেই ফাইনাল পজিশন এবং এর যে ইনিশিয়াল পজিশনটা, এই দুইটাকে আমাকে বিয়োগ করতে হবে। তো এই দুইটাকে বিয়োগ করলে কিন্তু আমি ডিরেক্ট মধ্যকার যেই শর্টেস্ট ডিস্টেন্স সেটা কিন্তু পেয়ে যাবে। তাহলে আমাদের সরণ যেটা বা ডিসপ্লেসমেন্ট যেটা সেটা কিন্তু হবে এসি। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই এসি কিন্তু একটা ভেক্টর রাশি, তো এটাকে ভেক্টর সাইন দিয়ে প্রকাশ করতে হবে। কারণ এ থেকে সি আমি যাব, কোন দিকে যাব এই দিকটা কিন্তু আমাকে উল্লেখ করে দিতে হবে। কারণ এ থেকে বি হয়ে যাওয়া যায়, বি হতে সি হয়েও কিন্তু যাওয়া যায়। আবার এই দিকে যদি কোনো পথ বলতো তাহলে কিন্তু সেই পথটাও কিন্তু আমার জন্য খোলা থাকতো। তো সরণ যেহেতু আমাকে বলতেছে শেষ অবস্থান থেকে আদি অবস্থানের মধ্যকার শর্টেস্ট ডিস্টেন্স, সো এটাকে আমাকে ডিনোট করে দিতে হবে যে কোন দিক থেকে কোন দিকে যাইতেছি। সরণ এর একটা ভেক্টর রাশি, ভেক্টর সাইন দিতে হবে। এবং আমরা এটাকে লিখি যে ভেক্টর কোয়ান্টিটি, এবং এর ইউনিট যেটা সেটা এই ডিস্টেন্সের মতোই বা দূরত্বের মতোই মিটারে হবে। এবং একইভাবে তার যে ডাইমেনশনটা সেটাও L0, L1, T0 এটাই হবে। তো দূরত্ব এবং সরণের মধ্যকার মূল পার্থক্যটা আশা করি বুঝতে পারছি। যে পার্থক্য হচ্ছে জাস্ট একটা ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। সো এই যে সরণ লিখলাম এসি, এটা একটা কিন্তু ভেক্টর রাশি, রাইট? তাহলে এই ভেক্টর রাশির একটা ম্যাগনিটিউড পাবো বা মান পাবো এবং একটা দিক পাবো। তো এই মান এবং দিক এই দুইটা কিভাবে বের করতে হয় একটা ভেক্টর রাশির ক্ষেত্রে, তো এটা তোমরা ভেক্টর চ্যাপ্টারে পড়ছো, একেবারে বেসিক ফর্মুলা ছিল। যারা ভেক্টর চ্যাপ্টারে পড়ছিলাম মনে করে দেখো, আমরা এরকম একটা ফর্মুলা পড়ছিলাম যে পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, তাই না? এই ফর্মুলা থেকে আসলে এই ভেক্টরের ভ্যালু কিন্তু বের করা যায়। তো এসি কিন্তু এখানে ওয়ান টাইপ অফ, বা এসি হচ্ছে এখানকার এই রেজাল্টেন্ট ভেক্টরটাই কিন্তু এখানে ডিনোট করতেছে। তো যারা ভেক্টর চ্যাপ্টার পড়ছে তারা খুব ভালোভাবে এটাকে রিলেট করতে পারতেছো। যারা পড়ো নাই, আমারই লেকচার আছে এই চ্যানেলেই, তারা দেখে নিবা, একেবারে প্রথম দিকে চ্যানেলের মধ্যে পাবা এই রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টরের মান কিভাবে বের করা হয়, এবং সেখান থেকে দিকটাও আমরা বের করতে পারি যে কোন দিকে সে আগাইতেছে। ওকে, এরকম যদি অনেকগুলো থাকে, অনেকগুলো ভেক্টর, তাহলে তাদের সবগুলোরই ভেক্টর সাম আমাকে করতে হবে। কারণ এখানে আমরা এসি যদি বের করতে চাই, এসি ভেক্টর, তাহলে আমাকে অবশ্যই কিন্তু যে ট্রায়াঙ্গেল লটা আছে আমাদের, ত্রিভুজ নীতি, সেটা এখানে অ্যাপ্লাই করতে হবে। যে এবি ভেক্টর এবং বিসি ভেক্টর আমি যদি কানেক্ট করি, তাহলে আমার এখানে সরণ এসি ভেক্টরটা কিন্তু পাওয়া যাবে। তো এরকম যদি অনেকগুলা ভেক্টর এখানে আমার থাকে, লাইক এখানে S1 একটা ভেক্টর আছে, S2 একটা ভেক্টর আছে, S3, এরকম অনেকগুলো ভেক্টর মনে করো একেবারে Sn পর্যন্ত ভেক্টর আছে, তাহলে এখানে আমাদের ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে। Like এটাকে যদি আমি ডি দেই, তাহলে সবগুলার সাম, ভেক্টর সাম অবশ্যই একটু খেয়াল রাখবা। বাচ্চারা এখানে কিন্তু ভুল করে অনেকে, নর্মাল সাম এটা ভেক্টর সাম। ভেক্টর সাম নিয়ে দেখো এখানে দুইটা ভেক্টর কিন্তু আমরা ভেক্টর সাম করছি। দ্যাট মিনস এই দুইটা ভেক্টরকে আমরা যোগ করছি বা লব্ধি করছি। সেই লব্ধিটা কিভাবে করব, এই যে এই ফর্মুলার মাধ্যমে করবো। এটা কিন্তু ভেক্টর চ্যাপ্টারে খুব ভালো করে আলোচনা করা আছে, তো তোমরা আশা করি দেখলে বুঝতে পারবা। তো আমরা এটাকে সরাসরি কিন্তু ভেক্টর সাম করব। ভেক্টর সাম মানে কিন্তু নর্মাল যোগ না, আবারও বলতেছি বারবার করে, এটার একটা স্পেশাল টাইপ অফ অ্যাডিশন আমরা বলি, যে এটাকে ভেক্টর সাম, ভেক্টর যোগ করতে হবে। কিভাবে করবে, এই যে এই ফর্মুলার মাধ্যমে করবে। এভাবে তার মান বের হবে এবং তার ডিরেকশন কিন্তু একটা ফর্মুলা আছে, যারা ভেক্টর চ্যাপ্টার পড়ছে তারা কিন্তু জানেন। এই ফর্মুলার মাধ্যমে হচ্ছে আমরা তার ডিরেকশনটা কিন্তু ইজিলি বের করতে পারি। তাহলে এটা হচ্ছে তার মান এবং এটা হচ্ছে তার দিকটাও কিন্তু একই সাথে বের হয়ে আসবে। তো দূরত্ব এবং সরণের মধ্যকার যে বেসিক পার্থক্যটুকু আশা করি এখানে বোঝা হয়ে গেছে তোমাদের। তো কারো যদি কোনো কনফিউশন থাকে বা কারো যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাবা। আমরা এখানে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো শতভাগ ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা কিছু তোমাদের কম্পারিজন অনেকে এখানে দেখায়, বা অনেকের মনে এরকম প্রশ্ন থাকে যে ভাইয়া কিছু কিছু বিষয় তো এখানে পার্থক্য আছে। আমি তো জাস্ট দেখলাম যে দূরত্ব একটা স্কেলার রাশি আর সরণ একটা ভেক্টর রাশি। তো এইখানটাতে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে,
যে তুমি খেয়াল করলে দেখবে যে সরণকে আমরা বলতেছি একটা শর্টেস্ট ডিস্টেন্স, রাইট? একটা সরি স্পেলিংটা ভুল করে ফেলছি এখানে। একটা শর্টেস্ট ডিস্টেন্স আমরা বলতেছি সরণকে। দ্যাট মিনস সরণ বা ডিসপ্লেসমেন্ট ইজ ওয়ান কাইন্ড অফ, কিন্তু আমার দূরত্বকে আমরা বলতে পারি এটা। যে অনেকগুলা দূরত্ব আছে, যেমন ধরো যে এ থেকে বি আমি যাব, অনেকগুলা উপায় আছে যার মধ্যে সবচেয়ে ছোট যে উপায়টা বা কতটুকু সে সরছে ওইটা কিন্তু সরণ। দ্যাট মিনস এখানে কিন্তু আমাদের সরণের মানটা দূরত্বের মানের চাইতে কিন্তু কম হইতেছে। খেয়াল করো এখানে অনেক ভাবে তুমি দূরত্ব মেজার করতে পারবা। যে বাঁকা বাঁকা ঢেউ ঢেউ যেসব রাস্তা মাপতেছি সেটা কিন্তু দূরত্ব। তাহলে সেই তুলনায় কি আমাদের সরাসরি যে দূরত্বটা বা সরাসরি দূরত্বটাকে কিন্তু আমরা সরণ বলতেছি। মাইন্ডেড, সরাসরি দূরত্বটাকে সরণ বলতেছি। তাহলে সেই সরাসরি দূরত্ব কি বাকি দূরত্বের থেকে ছোট হবে নিশ্চয়ই। তাহলে এক নম্বর এখানে কনফিউশন অনেকের হয়, এক নম্বর যে কম্পারিজন এদের মধ্যে করতে পারো সেটা হচ্ছে যে এই দূরত্ব অলওয়েজ গ্রেটার দেন হবে অথবা ইকুয়াল হবে তোমাদের সরণ থেকে। এই জিনিসটা একটু মাথায় রেখে এমসিকিউ তে আসতে পারে যে দূরত্বের মান সরণ থেকে সব সময় বড় হবে অথবা সমান হইতে পারে। দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি যে সরণ ইজ ওয়ান কাইন্ড অফ দূরত্ব, এক ধরনের দূরত্বই হচ্ছে সরণ। সরণ অন্য কোনো রাশি না। তো এটা খ নম্বরে যেটা একটু আগে বললাম যে ডিসপ্লেসমেন্ট ইজ ওয়ান কাইন্ড অফ ডিস্টেন্স, এটা এক্সপ্লেন করতে বলতে পারে সৃজনশীলের খ নম্বরে। সো এটা একটা তাদের মধ্যে কম্পারিজন আসতে পারে। দ্বিতীয় যেই কম্পারিজনটা আমরা আনতে পারি, খেয়াল করো এখানে দূরত্ব যদি তুমি খেয়াল করো, তুমি এ থেকে বি তে যাবা, তো এ থেকে বি তে গেলে কিন্তু তোমার পথের পরিমাণ কিন্তু কমবে না কোনো কালেই, তো উল্টা আরো বাড়বে। তো এখানে আমরা বলতে পারি যে দূরত্ব যেটা সেইটা কখনোই জিরো হবে না। জিরো হবে না মানে কি, যে এ থেকে বি তে যাবে দূরত্ব শূন্য, দ্যাট মিনস সেম পয়েন্ট। এটা তো আমরা বুঝি এই নর্মাল জিনিসটা। দূরত্ব এখানে জিরো এটা আসলে পসিবল না, কারণ দূরত্ব মানে সে কিছু না কিছু পথ অতিক্রম করছে। তো দূরত্ব অলওয়েজ আমাদের গ্রেটার দেন জিরো হবে, এটা আমরা বুঝতেছি আমাদের কমন সেন্স থেকে, যে দূরত্ব ইজ গ্রেটার দেন জিরো অলওয়েজ। আর সরণের ক্ষেত্রে কি হবে একটু খেয়াল করো। সরণের ক্ষেত্রে যে গ্রেটার দেন জিরো এটা তো আসলে বোঝানোর কিছু নাই, যেটা সবসময় জিরো থেকে বড়ই হবে। তুমি এখানে মানের কথা বলতেছি, সরণের মান যেটা। তো এই সরণ বা তুমি সরণ ডাইরেক্ট বলতে পারো, সমস্যা নেই। এই সরণ যেটা সেটা তো তোমার গ্রেটার দেন জিরো হইতেই পারে, সেই সরণ কিন্তু তোমার ইকুয়াল জিরো হইতে পারে। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাইয়া ইকুয়াল জিরো আবার কেমনে সরণ হয়? সরণটা এমনি ইকুয়াল জিরো হয় যে সে যদি এ থেকে তার জার্নিটা শুরু করে, ধরো এ থেকে জার্নি শুরু করলো, একটা নির্দিষ্ট ডিস্টেন্স গেল, গিয়ে আবার এ পয়েন্টে ফিরে আসলো, তাহলে আমাদের সরণ বা আমি সরণটা কি বলছিলাম যে ফাইনাল পজিশন এবং ইনিশিয়াল পজিশনের মধ্যবর্তী শর্টেস্ট ডিস্টেন্স। তাহলে সে যদি এ পয়েন্টে আবার ব্যাক করে তাহলে তাদের মধ্যে শর্টেস্ট ডিস্টেন্স কি নাই, তো সে তো আবার ওই একই পয়েন্টে ফেরত আসছে। তো সে কতটুকু সরছে? সে কিছুই সরে নাই, সে এ থেকে যাত্রা শুরু করছে আবার এ তেই ব্যাক করছে, তার মানে কি তার সরণ এখানে জিরো হয়ে গেছে। সরণ এখানে আমাদের অবাক করা বিষয় হচ্ছে সরণটা নেগেটিভও হইতে পারে। এই জিনিসটা ভাইয়ারা তোমরা একটু ভালো করে দেখো, এমসিকিউ তে এই পার্টটা আসতে পারে যে সরণ পজিটিভ, সরণ ইকুয়াল জিরো এবং সরণ লেস দেন জিরো হইতে পারে। তো লেস দেন জিরো হবে কখন? লেস দেন জিরোটা আমাকে মিন করে, এটা একটু বক্স করে আমি দেখাই, যে এটা আমাকে মিন করে যে সে তার আদি অবস্থানের দিকে যাইতেছে। ওকে, তো এটা খেয়াল রাখবা যে সে তার আদি অবস্থানের দিকে যাইতেছে। ধরো এই যে আদি অবস্থানের দিকে যাচ্ছে। যেমন ধরো যে এ থেকে তো যাত্রা শুরু হলো, ওটা আমি বলি যে স্টার্ট। বি তে গেল, বি থেকে আবার ধরো এর দিকে আসতেছে, তো কোন একটা পয়েন্ট যদি সে থামে তাহলে তার আদি অবস্থানটা, শেষ অবস্থানটা কত হবে? নিশ্চয়ই বড় হবে, কারণ তার ডিস্টেন্সটা খেয়াল করো। প্রথমে এ থেকে বি তে গেছে, বি থেকে আবার এই জায়গাতে আসছে, তাহলে এইটা যদি তুমি, আচ্ছা আমি যদি এমনি চিন্তা করি, ডিসপ্লেসমেন্ট তো, তো এটা যদি এখন তার ফাইনাল অবস্থান যে সে বি অবস্থানের দিকে আসতেছিল,
এই ফাইনাল থেকে এবং এই ইনিশিয়ালের মধ্যবর্তী যে শর্টেস্ট ডিস্টেন্সটা, এইটা হচ্ছে আমাদের নেগেটিভ আসবে। অনেকের মধ্যে প্রশ্ন আসা শুরু হয়েছে যে কেমনে নেগেটিভ আসে। তাই খেয়াল করে দেখো, সরণ কিন্তু আমাদের ভেক্টর রাশি ছিল, দুইটা ভেক্টর রাশি সাম। বোঝা গেল? এই যে দুইটা ভেক্টর রাশি সাম আপ কিন্তু এটা ছিল। তো এটা ভুলে গেলে কিন্তু চলবে না যে ভেক্টর রাশি কিন্তু ডিরেকশনটাও এখানে ইম্পর্টেন্ট। তো এ থেকে তুমি যাত্রা শুরু করছো ডান দিকে, তোমার যে ফাইনাল অবস্থাটা, তার যাত্রা কিন্তু এখানে দেখো বাম দিকে আছে। তো এখানে কিন্তু একটা সাম তো আমরা অবশ্যই করবো, বাট অপোজিট ডাইরেকশনে সাম করবো। যেমন এ বি একটা ভেক্টর রাশি, তাহলে কি বি এ তার অপোজিট ডাইরেকশন হবে, সেটাকে আমরা বলবো কি, যে এ বি এর মাইনাস, তাই না? যে এ বি একটা ভেক্টর রাশি, ফাইন। তো বি এ কি, এটাও একটা ভেক্টর রাশি, কিন্তু এ বি এর অপোজিট। সো আমাকে দেখতে হবে যে ফাইনাল অবস্থাটা কোন জায়গাতে আছে, স্টার্টিং এ তার কোন জায়গাতে আছে। দুইটার কিন্তু আমাদের ভেক্টর সাম করতে হবে, এবং ভেক্টর সাম ইজ নট লাইক দ্যাট অনলি ডুইং সামেশন, জাস্ট যোগ করলাম এমন না, কিন্তু সেটা কিন্তু বিয়োগও হতে পারে। তোমার এখানে মাইনাস তার ডিরেকশনের উপর কিন্তু বেস করে, সেটা আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই করলে কিন্তু তোমার সরাসরি মাইনাস প্লাসের ঝামেলা কিন্তু চলে যায়, তখন তোমার এটা আর চিন্তা করতে হয় না। তো দেখলাম যে দূরত্ব এবং সরণের মধ্যে এই দুইটা খুব সিগনিফিকেন্ট পার্থক্য কিন্তু বিদ্যমান। তো আমরা এখানে আরো কিছু এক্সাম্পল দেখবো সরণ এবং দূরত্বে। আমরা কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন এখানে দেখতে পারি। দেখো এখানে একটা প্রশ্ন আমি আগে থেকে লিখে রাখছি, যে সেটা হচ্ছে এরকম: এ আর ব্যাসার্ধের বৃত্তাকার পথের মাত্র 1/4 কভার করলে ওই বস্তুর দূরত্ব এবং সরণ যথাক্রমে কত হবে? এটা এমসিকিউ দিয়ে দিছে। তো এই প্রশ্নটা অনেকবার আসছে আমাদের এইচএসসি বলো বা তোমাদের এই অ্যাডমিশন বলো, ঠিক আছে, এইচএসসি প্লাস হচ্ছে অ্যাডমিশন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তোমরা যারা কোচিং করবা অ্যাডমিশন টাইমে, তখন কিন্তু দেখবা যে এই প্রশ্নটা প্রায় দিয়ে থাকে এমসিকিউ। তো একটা বস্তু আমাকে কি বলছে, আমরা যদি একটু এখানে তার সলভটা করার ট্রাই করি, যে একটা বস্তু আর ব্যাসার্ধে একটা বৃত্তাকার পথ। তো আমরা বৃত্তাকার পথটাকে একটু আঁকাইতে চাই, এটা হচ্ছে তার সলিউশন। এটা বৃত্তাকার পথ এরকম, আহ বৃত্তটা হয় না ঠিক মতো, বাট ধরে নে একটা বৃত্ত আঁকছি আমি। ওকে, তো এই বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে আর, ফাইন। আমি এটার ব্যাসার্ধ আর ধরলাম এবং বলছি যে পথের, বৃত্তাকার পথ এই পুরোটা মাত্র 1/4, তার মানে 4/1 এতটুকু সে মাত্র কভার করছে। মানে তার যাত্রাটা শুরু হচ্ছে এরকম, মনে করো যে এখানে একটা বল ছিল, সেই বলটা হচ্ছে এরকম করে, এই যে যে পরিধিটা আছে সেই পরিধি বরাবর তার যাত্রাটা হইতেছে এরকম করে। সে কি করলো, এই পর্যন্ত এসে সে থেমে গেল। তার মানে কি, সে একটা বৃত্তাকার পথে মাত্র 4/1 মানে যেটা বাগান আছে, বাগানের চারপাশে এরকম একটা মাঠ মানে রাস্তা আছে একটা, মনে করো। তাহলে রাস্তা বরাবর কি 4/1 সে কভার করলো। তাহলে এই দূরত্বটাও আর হবে, এটা তো আমরা বুঝি, তাই না? একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ওই বস্তুর দূরত্ব এবং সরণ কত হবে? তাহলে দূরত্ব তো আমরা বুঝতেছি যে তার অ্যাকচুয়াল যে ডিস্টেন্স, সেটা আমরা মেজার করবো। যে তার এটা হচ্ছে মানে 1 নম্বর অবস্থা, সে 2 নম্বর অবস্থানে আসছে, তাহলে তার দূরত্বটা হবে যে তার কোন পথ দিয়ে আসছে সেই পথের মেজারমেন্টটা, দ্যাট মিনস এইটুকু। তাহলে এইটুকু হচ্ছে পরিধির 1/4, অর্থাৎ পুরা বৃত্তের যে পরিধি, সেটাকে 4/1 করলে কিন্তু আমাদের তাদের দূরত্বটা পেয়ে যাবে। তো আমরা পুরা পরিধির সূত্র জানি, 2 পাই আর, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো এটাকে আমি 4/1 করবো, কারণ বাকি পদগুলো তো সে আর পাড়ি দেয় নাই। তো 4/1 সে পথ পাড়ি দিচ্ছে বিধায় এখানে আমরা 4 দ্বারা ভাগ করতে পারি। সেটা কাটাকাটি করলে আশা করি পাই r/2 এর মতো কিছু একটা আসে। তো দূরত্ব আমি পেয়ে গেছি। এখানে দূরত্বটা কত, পাই r/2। দেখো এখানে একটাই কিন্তু অপশন আছে, তো এখানে তোমরা কিন্তু টাইমটাকে সেভ করতে পারো, যে দেখতেছো যে একটা চলে আসছে এবং ওই একটাই কিন্তু অ্যান্সার দেওয়া আছে। তো চোখ বন্ধ করে এর অ্যান্সারটা হবে হচ্ছে এ। তারপরে যদি অনেক সময় পাই r/2 অন্যান্য অপশনও থাকে, তো সেজন্য আমাদের সেকেন্ডটা চেক করতে হবে, তার সরণটা কত দূর। তাহলে সরণটা এখানে বুঝতেছো যে এ থেকে বি এর সরাসরি দূরত্ব, এটা তার ফাইনাল পজিশন, এটা তার ইনিশিয়াল পজিশন, আদি অবস্থান, এদের মধ্যকার যে ডিস্টেন্সটা সরাসরি বা শর্টেস্ট ডিস্টেন্স, সেটা আমরা মাপতে চাইতেছি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল।
তাহলে এখন সমকোণী ত্রিভুজের অতিভুজটা আমরা মেজার করতে চাই, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ারের রুট ওভার, এটাই কিন্তু আমাদের সেই সরণ হয়ে যাবে। তাহলে 2r² ইজ ইকুয়াল টু আমাদের সরণ। সুতরাং সরণ আমরা এখানে লিখতে পারি হচ্ছে r√2। সো এই r√2 কিন্তু এই যে 1 নম্বর অপশনে বা ক নম্বর বা এ নম্বর যেটা বলা হয় প্রথম অপশনের মধ্যে কিন্তু এটা বিদ্যমান। তো আশা করি বুঝতে পারছি দূরত্ব এবং সরণ দিয়ে কি টাইপের প্রশ্ন আসতে পারে। তো সেকেন্ড একটা প্রবলেম দেওয়া আছে, এটা মেবি কোথাও একটা আসছিল অ্যাডমিশন টেস্টে সম্ভবত, আমার যতদূর মনে পড়ে। এটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। এইচএসসি তে সাধারণত এই প্রশ্নগুলো দেয় না, বাট দিতেও পারেন, নেক্সট আমরা বলতে পারি না আসলে, আমাদের প্র্যাকটিস করা থাকাটাই ভালো। তো এটা অ্যাডমিশনে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে একটা চাকা মনে করো ঘুরতেছে সামনে, এটা দেখি একটা রাস্তায় ঘুরতেছে একটা চাকা, এবং এই চাকার একটা পয়েন্ট তুমি মার্ক করে রাখলে পি। এখন বলছে যে এই চাকাটাকে অর্ধেক ঘুরাইলে, মানে পুরা কিন্তু ঘুরায় না, পুরা পরিধি কিন্তু তার দ্বারা অতিক্রম কিন্তু হয় নাই। তো এই অর্ধেক ঘুরাইলে যেটা বলছে যে পি এর অবস্থানটাই উপরে চলে আসে। তো এটা আমাদের কমন সেন্স, আমরা জানি যে পি যদি নিচে থাকে অর্ধেক ঘুরাইলে সে সামনের দিকে আগে যাবে এবং পি এর অবস্থানটা নিচ থেকে উপরে চলে আসবে। তো এখন আমরা এখানে বলছি কি যে পি বিন্দুটির অবস্থান দেখানো হয়েছে এখানে 1 নম্বর, তার একটা পজিশন দেওয়া আছে, সেখান থেকে সে এরকম ক্লকওয়াইজ ঘুরতে 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 সেরকম 2 নম্বর পজিশনে চলে আসছে। তো 1 থেকে 2-এ যাওয়ার সময় পি বিন্দুটির সরণ কত হবে? খুব একটা সুন্দর প্রশ্ন। তো আমার পরামর্শ থাকবে যে তোমরা এতক্ষণ যা পড়ছো তার বেসিসে এটা নিজে নিজে ট্রাই করো। তো এটা ভিডিওটা এখন পজ করো, পজ করে নিজে নিজে ট্রাই করো এবং আমার সাথে অ্যান্সারটা মিলাও যে অ্যান্সারটা হয়েছে কিনা। তো ওকে, পজ করছো আশা করি, করে ম্যাথটাও সলভ করে ফেলছো হয়তোবা। তো আমরা দেখবো যে এ থেকে বি তে গেলে তার সরাসরি দূরত্বটা কত হয়। তো আমরা দেখতেছি যে এই 1 নম্বর তার হচ্ছে আদি অবস্থান এবং এটা হচ্ছে আমাদের শেষ অবস্থান। তাহলে আদি থেকে শেষ এর সরাসরি দূরত্বটা কি? এই যে এটা একটু বাঁকা হয়ে গেছে, তোমরা এটা মিলিয়ে নিবা। এটা হচ্ছে তার সরাসরি দূরত্ব। তাহলে এই দূরত্বটা আমাকে মাপতে হবে, যে লাল কালি দিয়ে যেটা আছে সেটা আমাকে মাপতে হবে। তো আমরা এটাকে মাপার জন্য দেখো যদি এটাকে কানেক্ট করে দিই, তাহলে কিন্তু এটা সমকোণী ত্রিভুজ টাইপের চলে আসে। কিন্তু এটা সমকোণী ত্রিভুজ, আমরা যদি এই লম্বটাকে পাই আর এই ভূমিটাকে পাই, তাহলে ইজিলি কিন্তু আমাদের এই লাল রঙের যে দূরত্বটা বা অতিভুজটা সেটা বের হয়ে আসবে। এখন এই লম্ব দূরত্ব যেটা আছে সেটা কিন্তু আমরা বলতে পারতেছি তার ব্যাসের সমান। তাহলে ব্যাসার্ধ এখানে বলে দিছি চিত্রের মধ্যে আর, তাহলে ব্যাস হবে 2r। আর এইটুকু ডিস্টেন্সটা কত? এইটুকু ডিস্টেন্স সে যেহেতু অর্ধেক পরিধি অতিক্রম করছে, তো অর্ধেক পরিধি অতিক্রম করার ডিস্টেন্সটা কিন্তু এই ভূমির ডিস্টেন্সটা আসবে। তো এখানে ভূমি যেটা সেটা হচ্ছে 2πr, 2πr এর অর্ধেক। আর লম্ব যেটা আছে সেটা আসবে হচ্ছে এটার ব্যাস, ব্যাসটা কত? 2r। তাহলে এখান থেকে পাচ্ছি πr, আর এখান থেকে 2r। তাহলে অতিভুজটা কত আসবে? ইজিলি আমরা এখানে সরণটা বের করে ফেলতে পারি, রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস হচ্ছে এখানে লম্ব স্কোয়ার। তো এখানে π² r² থাকলো, এখানে 4r² থাকলো, রুট ওভার তো অবশ্যই আছে, r² কমন নিলে π² আর 4 থাকলো, রুট ওভার আছে, স্কোয়ার রুট কাটা গেলে এখানে আরটা শুধুমাত্র বের হয়ে আসবে, বাকিটুকু উপরে রুট থাকবে আর কি। তো এটা হচ্ছে আমাদের সরণ, এটাকে অপশন বি নম্বর আছে, তো বি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই বলবা, আমরা তোমাদের এই বোঝানোর জন্য কিন্তু আছে এখানে। তো এই পর্যন্ত হচ্ছে আমাদের সরণ এবং দূরত্বের যে মূল পার্থক্যটা সেটা। তো আগামী ক্লাসে আমরা দ্রুতি, বেগ, ত্বরণ এসব বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।